তো আমরা এখন এখানে আমাদের স্টাইলসটা দেখলাম, আমরা বিভিন্ন ধরনের ভাবে স্টাইল করতে পারি, আমরা এটা দেখলাম। অনেকে হয়তো শেষ করেন না এখনো, করিয়েন, শেষ করিয়েন, তারপরে নেক্সটটা যায়েন, ঠিক আছে? তো আমরা ক্লাসের ফ্লো ধরে রাখার জন্য এটা করতেছি। HTML টেক্সট ফরম্যাটিং, HTML এ আমরা টেক্সটকে ফরম্যাট করতে পারি বিভিন্ন ভাবে। যেমন আমি যদি এই ওয়ার্ডে যাই, এমএস ওয়ার্ডে যাই বা এক্সেলে যাই, আমি একটা লেখাকে লিখলাম, হ্যালো, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড। এই লেখাটাকে আমি কি করতে পারি, বিভিন্ন ধরনের ফরম্যাটিং করতে পারি। যেমন এটা কি করতে পারি, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি। তারপরে এটাকে আমরা বিভিন্ন ফন্টে রূপান্তর করতে পারি, হ্যাঁ। তারপরে আমি এটাকে কি করতে পারি, বোল্ড করতে পারি। হুম, এটাকে ধরে আমি বোল্ড করে দিতে পারি, এটা অলরেডি বোল্ড সম্ভবত। তারপর এটাকে আমি বাঁকা করে দিতে পারি, ইটালিক করে দিতে পারি। তারপর এটা নিচে আন্ডারলাইন আনতে পারি, ঠিক আছে? তারপরে এই লেখাটাকে আমি আরো ছোট করতে পারি, হ্যাঁ, অনেক স্মল করে দিতে পারি। এই যে ফরম্যাটিংটা করতে পারি, আমরা জাস্টিফাই করতে পারি, তারপর অ্যালাইন করতে পারি, হ্যাঁ। এই যে বিভিন্ন ধরনের টেক্সটের যে ফরম্যাটিং, এটা আমরা HTML এর মাধ্যমে করতে পারি। এটা আমরা HTML এর মাধ্যমে কিভাবে করব, এটাই আমরা দেখব এখন, টেক্সট ফরম্যাটিংটা, ঠিক আছে? তো টেক্সট ফরম্যাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন HTML। HTML অবশ্যই টেক্সট ফরম্যাটিং অনেক গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে? আমরা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট বানানোর পরে আমাদের মূল উদ্দেশ্য কি, ওয়েবসাইট যাতে ভিজিটর হয়, ভিজিটররা আসে, এসে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট কিনে অথবা আমাদের ওয়েবসাইটে ইনফরমেশন পায়, এবং আমাদের যে ওয়েবসাইটে যে অ্যাডগুলো আছে এগুলোতে ক্লিক করে কি করে, আমাদের কিছু রেভিনিউ জেনারেট হয়। এটাই তো উদ্দেশ্য নাকি? তো এটা করার জন্য আমাদেরকে SEO র্যাঙ্কে আগে থাকতে হয়, গুগলে আমাকে আগে থাকতে হবে। গুগলে যদি আমি আগে না থাকতে পারি, তাহলে আমার ওয়েবসাইট মানুষ খুঁজেও পাবে না। আমি আমার পরিচিতদের খালি বলতে পারবো যে এই আমার ওয়েবসাইট, বাট তারা এর বাইরে, এর বিয়ন্ডে কেউ জানতেই পারবে না যে আপনার একটা ওয়েবসাইট আছে। তো এটার জন্য আপনাকে SEO তে ভালো করতে হবে। তো SEO তে ভালো করার জন্য কিছু বিষয় আছে, যেমন হেডিং এর বিষয়টা বললাম, তারপর টেক্সট ফরম্যাটিং এর কিছু বিষয় আছে যেগুলা মেনটেন করে চললে আপনার SEO এর ক্ষেত্রে এটা উপকারে দিবে, ভালো করবেন আপনি SEO তে। যেমন দিস ইজ বোল্ড, আমরা একটা টেক্সটকে বোল্ড করে দিলে এটা একটা গুরুত্ব বোঝায়, ঠিক না? অবশ্যই এটাকে একটা গুরুত্ব বহন করে। যেমন আমরা বাংলাদেশ লিখে সার্চ দিলে উইকিপিডিয়াতে আসতেছে এটা, ওখানে আবার যাই আমরা, এখানে দেখেন এই বাংলাদেশ লেখাটা কি করা, বোল্ড করা, ঠিক আছে? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশেরই, মানে গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, হ্যাঁ। তো এরকম যে ফরম্যাটিং গুলো আছে দেখেন, বোল্ড করা, বিভিন্ন জায়গায় লিঙ্ক করা, তারপর বিভিন্ন জায়গায় ইটালিক করা আছে, যেমন এই যে লেখাটা ইটালিক করা, হ্যাঁ। ইটালিক তো না, এটা হয়তো অন্য কারণে ইটালিক করছে, ইটালিক করা। তারপরে আপনার এখানে ইটালিক করা, দেখছেন? তো বিভিন্ন জায়গায় মেইন আর্টিকেল ইটালিক করা, এটার একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, অ্যাড্রেস, এটা ওয়ান টাইপ অফ অ্যাড্রেস দিয়ে দিচ্ছে যে আপনি যদি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান, একটা মেইন আর্টিকেল আছে। তো গুগলকে বুঝাইতে চাচ্ছে যে আমার কাছে কিন্তু সব ধরনের অপশনই আছে। দেখেন, আমার লিঙ্কে যদি আপনি প্রবেশ করান কাস্টমারদেরকে, আমার কাছে সব ধরনের ইনফরমেশনই আছে। যেমন আমি নিজে যদি পারি, তা আমি এটার সম্পর্কে বিস্তারিত বলবো, না হলে আমার আরেকটা ওয়েবসাইট, আরেকটা লিঙ্ক আছে, এটার মাধ্যমে হলেও আপনি জানতে পারবেন। সুতরাং গুগল আপনার ওয়েবসাইটকে প্রাধান্য দিবে কাস্টমারকে দেখানোর জন্য। আর গুগল তো চায় যে তার কাস্টমার তার কাছে থাকুক, সেজন্য সে সবচেয়ে ভালো যেই কন্টেন্টটা যেই লোকটা প্রদান করবে, তাকেই সে গুগল কি উপরে রাখবে, SEO তে উপরে রাখবে। একটা কিছু লিখে সার্চ দিবেন, গুগল সবার উপরে কাকে রাখবে, যে সবচেয়ে ভালো কন্টেন্ট প্রোভাইড করে। না হলে তো গুগলে কাস্টমার ছুটে যাবে, মানুষ বলবে না আমরা গুগলে আর সার্চ দেবো না, এখন আমরা বিং এ সার্চ দেবো, বিং এ ভালো প্রোভাইড করে। কারণ গুগল এই কারণে এই যে SEO র্যাঙ্কটা এভাবে আপনার ওয়েব পেজের SEO যে ওয়েব পেজের যে মেথোডলজি আছে, এটা আপনার যত সুন্দর হবে তত ভালো হবে, কাস্টমার এঙ্গেজড হবে, মানে কাস্টমার এঙ্গেজমেন্ট পূর্ণ হবে, তত আপনাকে এটা আগে দেখাবে। সুতরাং এই যে টেক্সট ফরম্যাটিং গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? রেকর্ডিং, ইয়েস।
তো আমরা বোল্ড করতে পারি, আমরা ইটালিক করতে পারি, আমরা সাবস্ক্রিপ্ট করতে পারি, আমরা সুপারস্ক্রিপ্ট করতে পারি। এগুলো আমরা একটু দেখি। টেক্সট ফরম্যাটিং এর কিছু এলিমেন্টস আছে। বি তে কি বোঝায়? বোল্ড টেক্সট। আবার সি স্ট্রং, স্ট্রং মানে ইম্পর্টেন্ট টেক্সট। আই তে কি? ইটালিক টেক্সট। ই এম তে এমফেসাইজ টেক্সট। আর মার্ক তে মানে মার্ক করা টেক্সট। স্মল মানে ছোট ছোট লেখা। ডিল মানে ডিলেটেড টেক্সট। ইনস মানে ইনসার্টেড টেক্সট, যেটা আন্ডারলাইন আর কি। সাব মানে হচ্ছে নিচে লেখা, আর সুপ সুপ মানে হচ্ছে উপরে লেখা। এইগুলো আমরা একটু প্র্যাকটিস করে দেখি, হ্যাঁ? ঠিক আছে। তো আমরা নিচে আসি, নিচে এসে আমরা এইচআর এর পরে আমরা আরেকটা পি ট্যাগ নিই। এইচআর এর কাজ হচ্ছে হরিজন্টাল রুল তৈরি করে। এই যে লাইনটা তৈরি করছে দেখছেন, একটা এক্সট্রা লাইন, উপরে একটা লাইন, এই যে নিচে একটা লাইন, এই যে লাইনটা দুইটা এইচআর দিছি, কারণ দুইটা লাইন তৈরি হয়েছে, মানে একটা ব্রেক করার জন্য, যে বোঝানোর জন্য যে এটা এইটার ভিতরে আছে, এরকম এইচআর। হ্যাঁ, তো আমরা এইচআর এর নিচে আন্ডারে এটা দেই, একটা পি ট্যাগ নেই। পি ট্যাগ এর ভিতরে আমরা লরেম নেই। লরেম কত নিব? 200 নেই, 100 নেই, 100টা নেই, 100টা লরেম নিলাম। ফরম্যাট ডকুমেন্ট দিলাম, দেন সেভ দিলাম। ঠিক আছে, সেভ দেওয়ার পরে এখন দেখি কেমন দেখায়। এখন এটা নর্মাল একটা টেক্সট, বাট আমরা চাচ্ছি এইটাকে বিভিন্ন টেক্সট ফরম্যাট করতে। ধরুন আমরা লরেম ইপসামকে বোল্ড করতে চাই, তাহলে কি লিখবো? আমরা লরেম ইপসামকে বি ট্যাগের ভিতরে নিয়ে নিব। লরেম ইপসামকে আমরা কাট করি, কাট করে আমরা কি একটা বি ট্যাগের ভিতরে এটাকে নিয়ে নিই। পরে 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 ওরা খাক, ওরা খাক, আমরা খাবো না। আমাদের ক্লাস দরকার, আগে আমরা আমরা খাওয়ার জন্য আসে। হ্যাঁ, আপনি লিখতে ভুল করতেছেন না তো? এটা দেখেন তো, কোনো ইউরোপিয়ান ভাষা হবে? ডলার সিট এমিট কন্টেস্ট, এটার কোনো অর্থ নাই, অর্থ হলে মিনিংলেস। আচ্ছা আসতেছি একটু পরে, আমি ক্লাস করতেছি তো, এটা দেখি তারপরে যাবেন সবাই, একবারে চলে যাবেন খায় দেয়, এটাই ভালো হবে। এ দেখেন লরেম ইপসাম, মানে এটা মানে এত বিখ্যাত হয়েছে বলতে, এটা একটা ডামি টেক্সট। মানে আপনি যদি চান হাজার হাজার ওয়ার্ড বানাইতে, এটাতে বানাইতে পারবেন, বাট ডামি কাজে ইউজ করার জন্য, যে আমি এখানে টেক্সট লিখবো, আমার টেক্সট লেখার টাইম নেই, আমি এটা দিয়ে ইউজ করে আপাতত লিখি, তারপর এখানে আমি রিপ্লেস করে দেবো। না না, শুধু লরেমি লরেম। ভাষাটা কেমন দেখেন না, ডলার সিট এমিট কনস্ট্রাক্টর, এটাও মনে করেন আপনার ল্যাটিন আমেরিকার কোনো ই হতে পারে। আচ্ছা পরে লেখেন, আমি দেখাচ্ছি আপনার এখানে। এখন দেখেন লরেম ইপসামকে আমরা বোল্ড করলাম, ঠিক আছে। আমরা যদি চাই, এই দেখেন আমাদের এটা বোল্ড হয়ে গেছে, এই লেখাটা বোল্ড হয়ে গেছে। কিসের ভিতরে করছি আমরা? বি ট্যাগের ভিতরে ইউজ করছি। বি ট্যাগের ভিতরে ইউজ করার কারণে এটা বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি চাই আমি, বাট আপনি যদি চান যে এই সিট এমিট কনস্ট্রাক্টর এটার মধ্যেও আপনি বোল্ড করবেন এটাকেও, তা আরেকটা ট্যাগ আছে, নাম হচ্ছে স্ট্রং। স্ট্রং, তাহলে এটা কি করবে দেখেন তো, এটা সেম বোল্ড করে দিবে। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, বাট দেয়ার ইজ এ পার্থক্য, যে স্ট্রংটা হচ্ছে বেশি সিমান্টিক, বেশি মিনিংফুল, বাট বি ইজ নট দ্যাট মিনিংফুল। বিতে আমরা কি বুঝাই? বিতে বাংলাদেশ, বিতে এটা, বিতে ওইটা, বিতে ওইটা আমরা বলতে পারি, বাট বিতে কি বোল্ড হতে পারে, বিতে বিগ হইতে পারে। বাট স্ট্রং এই লেখাটার মধ্যে একটা অর্থ, মিনিং আছে, যে স্ট্রং, এটাকে বলে সিমান্টিক ট্যাগ, যেটা HTML5 এ লঞ্চ করা হয়েছে। মানে ট্যাগের ভিতরে ট্যাগ দিয়ে যাতে বোঝা যায় যে এটা কি, এটার কাজ কি, অর্থাৎ এটা স্ট্রং একটা টেক্সট। অর্থাৎ আমরা বোল্ড ইউজ না করে আমরা স্ট্রং ইউজ করব, তাহলে আমাদের জন্য এসইওর জন্য ভালো হবে। গুগল বুঝতে পারবে যে এটা একটা স্ট্রং ওয়ার্ড, এটা একটা মনে হয় সম্ভবত একটা কিওয়ার্ড, এটাকে আমি ধরি, এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আগে আগে দেখাবে। ঠিক আছে, সেম
আমরা যদি কোন লেখাকে ইটালিক করতে চাই তাহলে কি করব, আই ট্যাগ ইউজ করব। আই মানে ইটালিক ইউজ করব, সেভ দিব। আবার সেম আমরা যদি কোনো ট্যাগকে ইটালিক করতে চাই আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এমফেসাইজড। ইএম, ইএম মানে কি, এমফেসাইজ। এমফেসাইজ মানে কি, এমফেসাইজড করা মানে কি, কোনো গুরুত্ব বহন করে এরকম একটা বিষয় বোঝানোর জন্য, মানে এটাকে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য এমফেসাইজড করা হয়। তো সেম আমি সিলেক্ট করে কাট করতেছি, কন্ট্রোল এক্স চেপে কাট করতেছি, পেস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করতেছি, ইউ নো, আপনি জানেন না এগুলো? তাহলে আমি কন্ট্রোল এক্স দিয়ে মানে কাট করতেছি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, ঠিক আছে? তো এই যে আমরা কি এমফেসাইজ সেম, ইটালিক আর এমফেসাইজ সেম, বাট আমরা ইএমটা ইউজ করব বেশি, ঠিক আছে? তারপরে দেখেন আমাদের কি হয় ফলাফল, এই যেটাও আপনার ইটালিক হয়েছে, আবার এটাও কি ইটালিক হয়েছে। ওকে, গুরুত্ব কম বেশি বোঝানো হয়েছে, বুঝছেন? আমি দেখেন নিচে লেখা আছে এগুলা, হ্যাঁ। তারপরে আপনার আই এম, হ্যাঁ, টেক্সট অল্টারনেটিভ ভয়েস অফ মুড কন্টেক্সট টাইপিক্যাল ডিসপ্লে ইন ইটালিক often used to indicate, হ্যাঁ। A screen reader will pronounce the word em with an emphasis using verbal stretch, হ্যাঁ, ঠিক আছে? দিস ইজ emphasized text, ওকে। দেন হচ্ছে স্মল, দেয়ার ইজ এ আপনার ট্যাগ আছে সেটা হচ্ছে স্মল। আমি এই লেখাটাকে স্মল করে দিব, ধরেন এই লেখাটাকে স্মল করে দেব, কন্ট্রোল এক্স তারপরে স্মল কন্ট্রোল ভি, ঠিক আছে? তাহলে কি হবে, আমার লেখাটা কি হবে, ছোট হয়ে যাবে। দেখেন এই যে লেখাটা কোথায়, এই যে লেখাটা ছোট হয়ে গেছে, স্মল হয়ে গেছে। আচ্ছা, আমরা আমরা ওয়েবসাইটে, ই কমার্স ওয়েবসাইটে যাই না, আমরা যাওয়ার পরে দেখেন একটা যে লেখা আছে, টাকাটা কেটে দিছি, আমরা 800 টাকা দামের পণ্য আমরা 590 টাকা কিনতেছি, এটাকে বলে ডিলেটেড টেক্সট, ডিএল, হ্যাঁ, এটাকে বলে ডিলেটেড টেক্সট। আমরা এটাও লিখতে পারি, ধরেন একটা পণ্যের এটা, ধরেন এই লেখাটা আমরা ডিলিট করে দিব, তাহলে কি লিখবো, ডিইএল, ডিলেটেড টেক্সট। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে? দেখেন এই লেখাটা এই ডিলিট হয়ে গেছে, মানে আমরা 800 টাকা রাখতেছি না, মাত্র 500 টাকা রাখতেছি, বিষয়টা এরকম, ঠিক আছে? আমি যদি ডিলেটেড টেক্সট, আর একটা আছে মার্ক টেক্সট, অর্থাৎ আপনি যদি, আমরা মার্কার ব্যবহার করি না, মানে গুরুত্বপূর্ণ লেখাগুলো আমরা বই পড়ার সময় ইওলো যে মার্কার গুলো ব্যবহার করি, ওটার নাম জানি কি, ভুলে গেলাম, হাইলাইটার, হাইলাইটার ইউজ করি না, তো হাইলাইটারের মতো কাজ করবে, এটা হচ্ছে মার্ক টেস্ট। আপনি যদি এই লেখাটাকে মার্ক টেস্টে আন্ডার নিতে চান তাহলে এটা কি করবে, হাইলাইটারের মতো কাজ করবে। ধরেন কন্ট্রোল এক্স মার্ক, কন্ট্রোল ভি, সেভ দিলাম, এটা কি করবে, হাইলাইটারের মতো এই যে কাজ করবে, দেখছেন এটা হাইলাইটারের মতো কাজ করবে। ওকে ওকে, তারপরে কি আছে, তারপর ডিলেট আমরা দেখলাম। তারপর ইন্স মানে ইনসার্টেড টেক্সট, এটা হবে আপনার আন্ডারলাইন যদি করতে চান আপনি, তাহলে ইনসার্টেড টেক্সট হবে আন্ডারলাইন্স। এই লেখাটাকে আন্ডারলাইন, আগে তো মনে হয় আন্ডারলাইনে ইউ ট্যাগ ছিল কিনা, ইউ ট্যাগ আছে নাকি দেখি আগে, আমার তো মনে নাই, অনেকদিন আগে দেখছিলাম মনে হয়। ইউ ট্যাগ কি আছে, এইচটিএমএল এ ইউ ট্যাগ বলতে কিছু আছে নাকি? হ্যাঁ আছে। এই আন্ডারলাইন আর ইনস সেম, বাট আন্ডারলাইনের সে ইউ এর সে ইন্সটা বেশি গুরুত্ব বহন করে, এই কারণে আমরা ইন্সটা ইউজ করবো। ওই আন্ডারলাইন মনে হয় ডিপ্রিকেটেড হয়ে গেছে আগে, এই কারণে এটা আমাদের দেখায় না এখানে, তো আমরা এটাকে ইন্স এর ভিতরে নিয়ে যাইবে, ইন্স, ঠিক আছে? এটাও কি ইনসার্টেড টেক্সট হিসেবে কাজ করবে, ঠিক আছে? ওকে, সাব, সাব বলতে আমরা যদি কোনো গাণিতিক কিছু লিখতে চাই বা সুপার স্ক্রিপ্ট বা কোনো কিছু মানে এরকম গাণিতিক বা সূত্র টাইপের কিছু লিখতে চাই, তখন আমাদের সাব সুপ কাজে দিবে। আমরা পানিরই কি বলেন তো, H2O না, H2O পানির সাংকেতিক চিহ্ন, বাট আমরা যদি এভাবে লিখি তাহলে কি এটা কি ওইরকম দেখাচ্ছে যেরকম আমরা চাচ্ছিলাম না,
এরকম ভাবে দেখাচ্ছে। বাট আমরা যদি চাই যে পানির যে এইটা ওটা ওইভাবে দেখাক, টুটা কি উপরে না নিচে? নিচে। হ্যাঁ, তো এই টুটাকে আমি কি করব, সাবের ভিতরে দিব, ক্যাশ কাট করে দিলাম, রেখে দিব সাব, সরি সাব, এটার ভিতরে সাবের ভিতরে দিয়ে দিলাম। তাহলে কি হবে দেখেন, এখন টুটা নিচে চলে আসছে। আমরা ধরো এক্স স্কোয়ার দিব, আমরা গাণিতিক কিছু করব, এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা এক্স স্কোয়ার কিভাবে দেব, এক্স টু, এভাবে? এভাবে তো ভালো দেখাবে না, এক্ষেত্রে সুপার স্ক্রিপ্ট দিতে হবে, টুটাকে সুপের ভিতরে নিতে হবে। সুপ মানে কি, সুপার স্ক্রিপ্ট, এই হলো সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে? মানে আমরা যেভাবে চাচ্ছি আমাদের টেক্সটগুলোকে ফরম্যাটিং আমরা করতে পারতেছি। এটাই হলো HTML এর টেক্সটের ফরম্যাটিং। এটার ভিতরে সবগুলা ফরম্যাটিং মোটামুটি করা হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এটা একটু প্র্যাকটিস করি এবং কালকে বাসায় আমরা বাসায় গিয়ে এগুলো দেখবো। এরকম করিয়েন না, অলসতা করিয়েন না, ঠিক আছে?